সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর সেকশন ১৮(১) অনুযায়ী এবং এই আইনেরই তফসিল ২-এর তালিকাভুক্তকরণ হিসেবে সরকার আজকে একটি প্রজ্ঞাপনে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ সংগঠন দল অথবা একটি নিষিদ্ধ সত্তা হিসেবে একটি প্রজ্ঞাপন দিয়েছে এবং এই নিষিদ্ধ দল, নিষিদ্ধ সংগঠন বা নিষিদ্ধ সত্তা হিসেবে ঘোষণা করেছে। আজকে আমরা দেখব আসলে এই আইনের এই সেকশনে কি বলেছে এবং এই যে নিষিদ্ধ দল বা নিষিদ্ধ সংগঠন বা নিষিদ্ধ সত্তা হিসেবে ঘোষণা করলো, সেই ঘোষণার প্রেক্ষাপটে পরবর্তী অপশনে আইন কি বলেছে। একই সাথে আমরা দেখব জামাত এর আগেও কয়েকবার নিষিদ্ধ হয়েছিল এবং সেই নিষিদ্ধ হওয়ার ঘটনাগুলো কি কি। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর সেকশন ১৮(১) যেটি বলেছে সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা দল যদি সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত এরকম যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে তাকে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করে তফসিলভুক্ত করতে পারবে, যেটা হচ্ছে তফসিল ২ অনুযায়ী নিষিদ্ধ সত্তা হিসেবে ঘোষণা করতে পারবে। এটা বলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইন সেকশন ১৮(১)-এ। সেকশন ১৮(২)-এ যেটি বলেছে সেটি হচ্ছে সরকার যে এই তালিকাভুক্ত করলো সেই তালিকাভুক্তকে আবার সরকার পরিবর্তন করতে পারবে অথবা তফসিলে চেঞ্জ করতে পারবে। তার মানে এই সেকশনে দুটো কথা পাশাপাশি আছে। একটা হচ্ছে সরকার সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকায় এমন কোনো ব্যক্তি বা সংগঠনকে নিষিদ্ধ বা নিষিদ্ধ সত্তা হিসেবে ঘোষণা করতে পারে, আবার একই সাথে ১৮(২) অনুযায়ী এই জিনিসটি তারা বাতিল করতে পারে বা পরিবর্তন করতে পারে, সংশোধনও করতে পারে। এখন আমরা দেখব সেটা হচ্ছে এই যে দল বা ব্যক্তিকে যখন সরকার নিষিদ্ধ করবে তখন সেই নিষিদ্ধ ব্যক্তি বা দল বা নিষিদ্ধ সত্তা যে হয়ে গেল, একটা জিনিস নিষিদ্ধ হয়ে গেল, সেই নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে আসলে সরকার এখানে কি কি করতে পারবে সেটি বলেছে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর সেকশন ২০-এ। যখন এইরকম একটি নিষিদ্ধ সত্তা তৈরি হয় তখন সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর সেকশন ২০ অনুযায়ী যেটি বলেছে সেটি হচ্ছে এই নিষিদ্ধ সত্তার যদি কোনো কার্যালয় থাকে সেই কার্যালয়কে সরকার বন্ধ করে দিবে। ২ নম্বর পয়েন্টে যেটি বলেছে সেটি হচ্ছে ব্যাংক বা অন্য হিসাব যদি থাকে সেই ব্যাংক বা হিসাব সরকার জব্দ করতে পারবে, আটক করতে পারবে। তার মানে হচ্ছে ব্যাংক বা হিসাব মানে হচ্ছে সম্পদ যদি থাকে সেটি মূলত সরকার নিয়ে নিতে পারবে, এটা হচ্ছে মূল কথা। ৩ নম্বরে যেটি বলেছে সেটি হচ্ছে এই নিষিদ্ধ সত্তার সাথে সংশ্লিষ্ট যে মানুষরা ছিল তাদেরকে দেশ ত্যাগ করা থেকে বিরত রাখবে। তার মানে হচ্ছে তাদেরকে দেশ থেকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে না, তাদেরকে দেশে থাকতে বাধ্য করতে পারবে, মানে সরকার তাদেরকে বিদেশে যাওয়ার সুযোগটা দিবে না। তারপরে যেটি বলেছে সেটি হচ্ছে এই নিষিদ্ধ সত্তার সকল ধরনের প্রচার মাধ্যম যা থাকবে সেগুলো সরকার বাজেয়াপ্ত করতে পারবে, মানে প্রকাশনা টাইপের যা আছে সব কিছু সরকার বাজেয়াপ্ত করতে পারবে। এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে এই নিষিদ্ধ সত্তার কর্তৃক অথবা তাদের সমর্থনে অথবা তাদেরকে সাপোর্ট দিয়ে, মানে মূল কথা হচ্ছে যে তারা নিজেরা অথবা তাদেরকে সাপোর্ট করে সকল ধরনের বিবৃতি নিষিদ্ধ করতে পারবে। এরপরে যেটি বলেছে সেটি হচ্ছে এই নিষিদ্ধ সত্তার যে আয় ব্যয় থাকবে সরকার সেই আয় ব্যয়ের একটি হিসাব মেনটেন করার জন্য যদি কাউকে নিয়োগ দেয় মূলত, তখন সেই আয় ব্যয়ের হিসাব তার কাছে জমা দিতে বাধ্য থাকবে। মানে হচ্ছে আয় ব্যয় সংক্রান্ত সকল কিছুর হিসেব স্পষ্ট পরিষ্কার করতে হবে এবং সেটি সরকার কর্তৃক মনোনীত ব্যক্তির কাছে। সর্বশেষ পয়েন্ট যেটি বলেছে সেটি হচ্ছে যদি মনে হয়, যদি ব্যাপারটা এমন হয় যে এই নিষিদ্ধ সত্তার এমন কোনো সম্পদ রয়েছে যেটি অবৈধভাবে উপার্জন করা হয়েছে, সেক্ষেত্রে সরকার সরাসরি এই সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে। এই হচ্ছে মূলত সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ অনুযায়ী যখন একটি দল বা ব্যক্তিকে সরকার ১৮(১) অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করবে, নিষিদ্ধ দল, ব্যক্তি, সংগঠন বা নিষিদ্ধ সত্তা হিসাবে যখন সংযুক্ত করে নেবে
তার পরবর্তী কনসিকোয়েন্সটা কি হবে সেটা মূলত সেকশন 20-এ বলেছে, এবং সেকশন 20-এ মূল পয়েন্টগুলো যেহেতু আমি বলেছি এখানে ডিটেলস ব্যাখ্যার দরকার নাই, কারণ কথাগুলো একদম প্লেন। সেই ক্ষেত্রে এক কথায় যেটি বলা যায় সেটা হচ্ছে ওই নিষিদ্ধ ব্যক্তি বা সংগঠন বা নিষিদ্ধ সত্তার সকল ধরনের সব কিছু মূলত সরকারের হাতে চলে যাবে। সেটা হচ্ছে তাদের কার্যালয় বন্ধ হয়ে যাবে, তাদের প্রচার মাধ্যম, তাদের সমস্ত কিছু যা আছে সব কিছু বন্ধ করে দিতে পারবে। তাদের পক্ষে বা তাদের সমর্থনে কোনো ধরনের প্রকাশ্য বা জনসম্মুখে বিবৃতি প্রদান করা যাবে না। তাদের যদি ব্যাংক থাকে, ব্যাংক হিসেব থাকে, সেক্ষেত্রে ওই ব্যাংক হিসেবের সকল কিছু মূলত সরকার তদারকি করবে। যদি সম্পত্তি থাকে যেটা অবৈধভাবে উপার্জন করা হয়েছে, সেক্ষেত্রে সেটা সরকার বাজেয়াপ্ত করে নিতে পারবে। এই হচ্ছে মূলত যখন কোনো একটি নিষিদ্ধ সত্তা তৈরি হয় তার পরবর্তী কনসিকোয়েন্স। সেই ক্ষেত্রে এখন বলা যায় যেহেতু 18-1 ক্ষমতা বলে এই জামাত এবং শিবিরকে নিষিদ্ধ এবং নিষিদ্ধ সত্তা হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে পরবর্তী সরকারের যে পদক্ষেপ মূলত আইনের ভিতর থেকেই যেহেতু নিতে হবে, সেটা কি কি পদক্ষেপ নিতে পারে বা কি কি পদক্ষেপ আসতে পারে সেই বিষয়টা এখানে সেকশন 20-এ স্পষ্ট করা হয়েছে, এবং এই হচ্ছে মূল কথা। এখন আমরা দেখব এর আগেও আসলে জামাত শিবির কখনো নিষিদ্ধ হয়েছিল কিনা। মূলত জামাত শিবির প্রতিষ্ঠাতার পর থেকে এইবার পর্যন্ত মোট 4 বার নিষিদ্ধ হয়েছে, যার একবার সামরিক শাসক আইয়ুব খান নিষিদ্ধ করেছিল। এরপর আরেকবার যখন আমাদের স্বাধীনতার যুদ্ধ সময় তাদের বিতর্কিত ভূমিকা ছিল, সেই সময়কে কেন্দ্র করে ওই সময় একবার নিষিদ্ধ হয়েছিল, এবং পরবর্তীতে তারা অন্য একটি দল করে সেখান থেকে তারা আবার রাজনীতি শুরু করে, এবং একটা সময় এসে আবার পরবর্তীতে এই যাত্রাটা শুরু করে, এবং 2024 সালের এই নিষিদ্ধ হওয়ার মাধ্যমে তৃতীয়বার তারা নিষিদ্ধ হয়েছে, এবং সর্বপ্রথম নিষিদ্ধ হয়েছিল পাকিস্তান আমলে। তার মানে হচ্ছে জামাত শিবির প্রতিষ্ঠাতার পর থেকে পাকিস্তান আমল যখন চলেছিল, মূলত এটি ব্রিটিশ আমলে এই দলটির যাত্রা শুরু হয়েছিল, এবং তারপরে যখন আমাদের ভারত পাকিস্তান ভাগ হয় তারপরে এই দলটির সংগঠন এই দলটির যাত্রা শুরু হয়, এবং সেই সময়ে 2 বার নিষিদ্ধ হয়েছিল, এবং আমাদের বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত তারা 2 বার নিষিদ্ধ হলো। এই হচ্ছে মূলত আজকে সরকারি যে প্রজ্ঞাপনটি এসেছে, মানে একটি দল এবং একটি দলকে নিষিদ্ধ সত্তা হিসেবে ঘোষণা করার বিষয়, সেই বিষয়ে আসলে আইন কি বলেছে সেটির মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি অন্য যে কোনো তথ্যর চেয়ে সবচেয়ে সুন্দর তথ্য হচ্ছে আইনকে কেন্দ্র করে বলা তথ্য বা বিশ্লেষণ। সেক্ষেত্রে আপনারা এটা জানলেন, এবং পরবর্তী যে কোনো প্রেক্ষাপটে আশা করি সুন্দর সবচেয়ে কথাগুলো বলার চেষ্টা করব। দল মত আমার কাছে কখনোই ইম্পর্টেন্ট বিষয় না। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি হচ্ছে সেটা হচ্ছে মানুষের বিবেক, মন এবং মানুষের অধিকার নিয়ে কথা বলার বিষয়টা। এই বিষয়টার উপরেই আমি মূলত ফোকাস করব। এই ক্ষেত্রে অবশ্যই আমার বন্ধু তৈরি হবে, আমার শত্রু তৈরি হবে, আমি জানি, কিন্তু আমি একইভাবে কোনো অবস্থাতেই কোনো দল যদি আমি কখনো করি বা যদি কাউকে ভালো লাগবে, স্বাভাবিক একজন মানুষ হিসেবে আমার একটি দলকে ভালো লাগবে, কিন্তু তার মানে কোনো অবস্থাতেই আমি ওই দলের অন্ধভক্ত হব না। একই সাথে আমি কোনো সরকারি দলের অন্ধভক্ত বা একদম অন্ধ বিরোধিতা দুইটাকেই আমি প্রত্যাখ্যান করি, কারণ ভালো মন্দ মিলিয়ে একটা বিষয় হয়। সুতরাং সবচেয়ে সঠিক কথাগুলো বলার চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।